ভালোবাসি তোমায় পর্ব ১ বাস থেকে নেমে কয়েক পা এগিয়েই দাঁড়িয়ে পড়ল সমর্পণ। সামনে বড় ৫তলা বিল্ডিং, তার উপরে জ্বলজ্বল করছে বসু রায় ফ্যাশন হাউস লেখা কথাটা। এখানেই এখন ওর ইন্টারভিউ আছে। নিজের দিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিয়ে জামাটা একটু ঠিকঠাক করে নিজের পকেটে থাকা রুমালটা বের করে ভালো করে চোখ মুখ মুছে নিয়ে ভেতরে প্রবেশ করার জন্য অগ্রসর হয় সমর্পণ। সারাদিনের ধকলে বেশ ক্লান্ত সমর্পণ, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। সেভাবে কিছু খাওয়াও হয়নি। এই ইন্টারভিউটা দিয়ে কোথায় একটু ছোটখাটো কম পয়সার খাওয়ার জায়গা দেখে কিছু খেয়ে নেবে মনে মনে ভাবে সমর্পণ। বর্ধমানের ছেলে সমর্পণ, রোজ রোজ কলকাতায় এসে ইন্টারভিউ দেওয়া সম্ভব নয়। যাতায়াতের অনেক খরচ, সেটা ওর পক্ষে বহন করা অসম্ভব। তাই খবরের কাগজে একই দিনে এই ৩টে ইন্টারভিউয়ের তারিখ থাকায় ও ৩টিতেই অ্যাপ্লাই করেছিল। যথেষ্ট মেধাবী ছাত্র সমর্পণ, তাই দরখাস্তে ওর কোয়ালিফিকেশন দেখে ৩টি কোম্পানি থেকেই ইন্টারভিউতে ডেকেছ। কিন্তু আজকাল বোধহয় শুধু যোগ্যতা দিয়ে কিছু হয় না, তার সাথে অর্থেরও প্রয়োজন, যেটা ওর নেই। যেখানেই যায় সেখানেই সবশেষে কিছু অ্যামাউন্ট কোম্পানির তরফে চাওয়া হয় সিকিউরিটি মানি হিসেবে, যেটা দেওয়া ওর পক্ষে একেবারেই সম্ভব হয় না। সারা মাস ছাত্র পড়িয়ে যা পায় তার বেশিরভাগটাই কাকিমার হাতে তুলে দিতে হয়, তবেই দুবেলা দুমুঠো খাবার পায়। তাই যোগ্যতা থাকা সত্ত্বেও আজ ২ বছর ধরে শুধু একের পর এক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েই যাচ্ছে। লাভের লাভ কিছুই হচ্ছে না। বাপমা মরা ছেলে সমর্পণ কাকা কাকিমার সংসারে কোনো রকমে দিন কেটে যায়। কাকা কাকিমা অবশ্য এমনি এমনি তো আর থাকতে বা খেতে দেয় না, কিন্তু তবুও ও যেন একটা বোঝা, সংসারের ঝেড়ে ফেলতে পারলেই বাঁচে। মাঝে মাঝে ভাবে সমর্পণ, একটা ভালো চাকরি পেলেই কলকাতায় হয় কোনো হোস্টেল বা মেসে থাকবে, নয়তো কোথাও ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকবে। রোজ রোজ সকাল হলেই এই অশান্তি, নানা ধরনের কথা শোনা আর ভালো লাগে না। সারাদিন টিউশনি পড়িয়ে তারপর নিজেও নানান ধরনের বই পড়ে সমর্পণ। মাথার উপর সূর্যটা আড়াআড়িভাবে রয়েছে। সূর্যের তীক্ষ্ণ রশ্মিতে চারিদিক যেন ঝলসে যাচ্ছে। আজ সারাদিন ওই প্রাইভেট বাসে বাঁদরঝোলা হয়ে উত্তর থেকে দক্ষিণ কলকাতা চষে বেড়াচ্ছে সমর্পণ। প্রথমে উত্তর কলকাতায়, তারপর মধ্য, আর এখন দক্ষিণ কলকাতায় এসে উপস্থিত হয়েছে সমর্পণ ইন্টারভিউয়ের জন্য। প্রথম দুটো অফিসে কিছু হবে বলে তো মনে হয় না। এখন দেখা যাক এখানে কি হয়। যাই হোক, মনে বেশি আশা না রাখাই ভালো, না হলে পরে আশাভঙ্গের যন্ত্রণা খুব মারাত্মক হয়। নিজের মনেই বলে সমর্পণ। এ শুধু সমর্পণের কথা নয়, এ হলো আমাদের সমাজের হাজার হাজারো শিক্ষিত বেকার যুবকের আশাভঙ্গের যন্ত্রণার কথা। জীবনের প্রতিটি মুহূর্তে লড়াইয়ে অবতীর্ণ হওয়ার কথা। জীবনে চলার পথে প্রতিটি বাঁকে এসে জয়ী হতে হতে পরাজিত হওয়ার কথা। বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে কত তাতাজা প্রাণের বলি হওয়ার কথা। কত মায়ের কোল খালি হওয়ার, কত পিতার সন্তান হারানোর যন্ত্রণার কথা। বেকারত্ব এ যেন এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বর্তমান যুগে। চারিদিকে শুধু দলাদলি আর রাজনৈতিক কচকচানি। কত যুবক শিক্ষিত হয়েও পেটের টানে অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়। কেউ বা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে কোনো রকমে দিন যাপন করে। চারিদিকে শুধু হাহাকার। পেটের জ্বালায় ক্রমশ বিষাক্তময় জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মনুষ্য জাতি। আজ যেন এই কথাটা বড্ড বেশি কানে বাজে এবং জীবন্ত হয়ে উঠছে ক্রমাগত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, যেখানে দিনের পর দিন হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটায়। ক্ষুধার্ত সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে যেখানে পায়ের ঘাম মাথায় ফেলতে হয় বাবাকে। যেখানে অনেক সময় অসুস্থ বাবা মায়ের চিকিৎসা করাতে গিয়ে বাধ্য হয় কোনো যুবক অসামাজিক কাজ করতে। যেখানে কত শত নারী খিদের জ্বালায় বাধ্য হয় নিজের সম্ভ্রম বিকিয়ে দিতে। সেখানে সত্যি পূর্ণিমার চাঁদের আলো বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। সেখানে পূর্ণিমার নিষ্কলঙ্ক স্নিগ্ধ রূপও যেন ঝলসে পুড়ে যাওয়া রুটির মতো দেখায়। আরও একবার নিজেকে দেখে নিয়ে রুমাল দিয়ে মুখটা আরেকবার মুছে সমর্পণ অফিসের মূল বিল্ডিংয়ে প্রবেশ করে। এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে অফিসের সাজসজ্জা। এই প্রথম এত বড় অফিসেও ইন্টারভিউ দিতে এসেছে। এর আগের অফিস দুটোও ভালো ছিল, তবে এতটা বড় আর এত আড়ম্বর বা চাকচিক্য ছিল না। মনে মনে ভাবে, এখানে আসাটাই আমার বৃথা। এর আগে এত অফিসে ইন্টারভিউ দিলাম, কোনোটা এর সমতুল্য ছিল না।
সেগুলিতেই যখন চাকরি হয়নি তাহলে এখানে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চারিদিকে চোখ বোলাতেই আরও কয়েকজনকে পাশের সজ্জিত গদিওয়ালা সোফায় বসতে দেখে। হাতে ফাইল বা কাগজপত্র দেখেই বুঝতে পারে এরাও ওর মতো ইন্টারভিউ দিতেই এসেছে। প্রত্যেকেই দামি স্যুট বুট টাই পরা ভদ্রলোক সেজে এসেছে। শুধুমাত্র ওই এসেছে সামান্য একটা সুতির জামা, কম দামি একটা প্যান্ট আর পায়ে একটা কিটো পরে, সেটাও প্রায় ক্ষয়ে এসেছে। এদের কাছে সমর্পণ সত্যিই তুচ্ছ আর বেমানানো ওই অফিসের সাথে। এই ভেবেই ও ইন্টারভিউ না দিয়েই বেরিয়ে যেতে নিলেই সামনের রিসেপশনের মেয়েটি সমর্পণের উদ্দেশ্যে বলে ওঠে, এক্সকিউজ মি স্যার, ক্যান আই হেল্প ইউ? কিছু একটা ভেবে কিছুটা ইতস্তত করেই একটা ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে সমর্পণ বলে, ইয়েস, I am Samarpan Roy Chaudhuri, a candidate for interview this company. Are you sure you are candidate? বিস্ময় ঝরে পড়ে মেয়েটির কণ্ঠে। উপস্থিত আরও সকলেই যেন ওকে আপাদ মস্তক দেখেই চলেছে বিস্মিত নয়নে। কারো কারো মুখে যেন অবজ্ঞার হাসিরও আলতো ছোঁয়াও দেখা যায়। সমর্পণ মুখে কিছু না বলে শুধু ঘাড় নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। তারপর কিছুটা হেসে মনে মনে ভাবে, হায় রে, অজব দুনিয়া। এখানে প্রকৃত যোগ্যতা নয়, বাহ্যিক সৌন্দর্য বোধহয় যোগ্যতার মাপকাঠি হিসেবে বিচার করা হয়। যেমনটা বলে আর কি, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। আমার শরীরে দামি পোশাক নেই, পকেট ভর্তি অর্থ নেই, তাই সবাই আমাকে এমনভাবে দেখছে যেন চিড়িয়াখানায় নতুন জন্তু এসেছে। মেয়েটি আর কোনো কথা না বলে ইশারায় সামনের সোফাটা দেখিয়ে দিলে সমর্পণ সোফার এক কোণে একটু জড়সড় হয়ে বসে থাকে। এই মুহূর্তে প্রচণ্ড অস্বস্তি বোধ হয় ওর। সবাই কিরকম বারবার ঘুরে ফিরে ওকে দেখেই চলেছে। নিজেকে বড্ড বেশি অপাংতেও বলে মনে হচ্ছে। মাথা নিচু করে চুপচাপ বসে আছে সমর্পণ। একে একে সকলেই তাদের ইন্টারভিউ দিয়ে চলে গেছে। সমর্পণই বোধহয় শেষ প্রার্থী। সমর্পণ মাথা নিচু করে থাকলেও ও ভালোই বুঝতে পারছে রিসেপশনের মেয়েটি ওকে আর চোখে দেখে চলেছে আর মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পর আসে ওর পালা। রিসেপশনের মেয়েটি সমর্পণের উদ্দেশ্যে বলে ওঠে, মিস্টার রয়চৌধুরী, এবার আপনার পালা। তারপর নিজের ডান হাতটা প্রসারিত করে সামনের দিকে দেখিয়ে বলল, এদিক থেকে সোজা গিয়ে শেষে যে ঘরটা আছে ওখানেই আপনার ইন্টারভিউ হবে। সমর্পণ কিছুটা এগোতেই শুনতে পায় মেয়েটা চাপা স্বরে কাউকে বলছে, কোথা থেকে যে আসে এসব পাবলিক কে জানে, কোনো ম্যানার্স জানে না, পোশাকের কোনো আইডিয়া নেই, সে নাকি আবার এই বসুরায় ফ্যাশন হাউসে চাকরির স্বপ্ন দেখে। যাক না, ভেতরে গেলেই বুঝতে পারবে, জানে না তো ভাবনা বসুরায় কি জিনিস। সুর করে বেরিয়ে এলো বলেই ফিসফিসিয়ে হাসতে লাগলো। খুব অসহায় বোধ হয় সমর্পণের। মনে মনে বলে, জানি না ভেতরে গিয়ে কি হবে, কত অপমান সহ্য করতে হবে কে জানে। কি যেন একটা নাম বলল, ভাবনা বসুরায়, তার মানে মহিলা। আমি তো চলেই যাচ্ছিলাম, ইন্টারভিউ দেওয়ার ইচ্ছে আমার নেই, কারণ এর থেকে ছোট কোম্পানিতে যখন সুযোগ হয়নি তাহলে এখানে যে কিছু হবে না সেটা আমি জানি, কিন্তু যাই হোক, আর কিছু করার নেই, যা হবে দেখা যাবে ভেবেই নির্দিষ্ট দরজার সামনে দাঁড়িয়ে বলে, আসতে পারি? চলবে।